ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা? জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা জায়েজ? ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র শিবির? নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা? আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ। কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে সবেরই মুল্লুক। কোনো কোনো এলাকা যেন চোর টাকাদের কবজায়। খোদ রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু। চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত, দস্যু, কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসছে সোশ্যাল মিডিয়ায়। তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্তারা। চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল, কঠোর মনে হয়েছিল, সেই ব্যক্তিকে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনূস সরকারের সূচনা লগ্নেই। অন্তর্বর্তী সময়ে অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম। ফিরে এসেছে আবার কোট আনকোট বন্দুকযুদ্ধ। সংবাদ মাধ্যমে এই নিয়ে বৃহস্পতিবার একটি শিরোনাম, মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযান, গুলিতে নিহত 2। এই ঘটনা নিয়ে BDNews24.com এর কাছে পুলিশের দাবি, কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায়। সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। খুব পরিচিত মনে হচ্ছে না? প্লটটা, লেখাটা, দাবিটা, সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত? আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত 20 বছরের এই বয়ানটারে সেই একই বয়ান মনে হচ্ছে না? সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না? একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি। কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে, ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি? কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। সবার আশা ছিল শান্তিতে নোবেলজয়ী যখন সরকারের প্রধান, তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবাতাস। মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেষ্টারা, যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের রেজিমে, যারা ক্রসফায়ারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তেন, তারা এখন কই? কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, যাদের নিষেধাজ্ঞার বয়ে বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে? সেই মার্কিন প্রশাসন এখন কি করবে? আপাতত নেট দুনিয়ার আধখানা প্রতিবাদ তুলে ধরি। ফেসবুকে অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু লিখেছেন, এই 2 লাশে হয়তো ছিনতাইকারীরা বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে, কিছুদিন পরে আবার মাঠে নামবে। এটা কোনো স্থায়ী সমাধান নয়। ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ বিজ্ঞানে, ক্রাইম অপরচুনিটি কমিয়ে আনা আর আগে থেকেই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা, কারাগারকে সংশোধনাগার বানানো। কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আখড়া। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার আমূল পরিবর্তন আনা প্রয়োজন। নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল, কিন্তু কিছু কি হচ্ছে? যা হচ্ছে তার কাগজে নাম অপারেশন ডেভিল হান্ট, শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল। এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে। 24-এর পরাজিতদের ধ্বংস করার, শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে, যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু। পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের 5 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে 17 জনের মৃত্যু হয়েছে। তাদের অন্তত 10 জন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে। হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন। অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার লঙ্ঘনে কোনো অভিযোগ তোলা হয়নি। নিশ্চুপ ছিল নাগরিক সমাজ, অধিকার কর্মীরাও। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা? জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায়? এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে। তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয়, কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও। যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে। সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মণ্ডল। যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে, সময় দিচ্ছিলেন ক্রিকেটে, BPL সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বলার ছিলেন। সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে। এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল 15 বছর রাজত্ব ছাত্রলীগ। এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 15 বছর দূর কি বাদ, জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা, এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই। ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র শিবির? নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা? আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ। তবে ছাত্র দলের অভিযোগ, বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্র শিবির তাদের বিরুদ্ধে কাজ করছে। 15 বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল। কিন্তু ছাত্রদলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল
এদিকে এমনকি এলাকার বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায়, সেটা প্রমাণিত সত্য। এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না। কুয়েটটি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্রদলের পক্ষে রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়ুষ। ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসার আলামত দেখা যাচ্ছে তা নিয়ে উত্তেজিত আমাদের তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্তব্যে মিলেছে সেই আভাস। আর তার বক্তব্য থেকেই কোট করি, মানুষ পরিবর্তন চায়, আগের রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। এ কারণে সংস্কার কার্যক্রম চলছে। গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে, কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে। মাননীয় উপদেষ্টা, আপনার প্রতিটি কথার সাথেই একমত আমরা, কিন্তু দলীয় লেজুর ভিত্তি মুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারী ছাত্ররা, তাদের কিভাবে ডিল করবে আপনাদের হবু রাজনৈতিক দলটি? জামাতের লেজুর হিসেবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরে সুর মিলাচ্ছে? এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরও যে পটু, সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি। কারণ সবশেষে খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির। অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটের সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন। গত 15 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাধররা? এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারী ছাত্রনেতারা। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয়। অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনো আসেনি। তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র শিবির যে চরম একটা দান্দিক অবস্থানে আছে, সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায়। শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে, মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে। জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা, সেখানেও দখলদারি কায়েম করছে। অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভী সাহেব জামাতকে মুনাফেক আখ্যা দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাটাতন হিসেবেই থাকবে। সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না, এই দাবি তাদের। সমন্বয়কদের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে, নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে মাঠে থাকবে? সত্যি কথা বলতে কি, বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে। আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে, নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র? কেউ কে আছে এর পিছনে? মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয়। কে আসলে মাস্টারমাইন্ড? কে আসলে পেছনে আছেন? কার আসলে কতটুকু কৃতিত্ব? কে কি করছেন? কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা, সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে। এইগুলির উত্তর পেতে, এসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে, সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পাল্টাপাল্টি। কোথাও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ, এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে। এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন, এমন শিরোনামও দেখছি। কথা হচ্ছে নতুন দেশ, নতুন রাজনীতি, যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে। জুলাই আন্দোলনের সেই সমন্বয়কেরা যদি গড্ডলিকা প্রবাহে ভেসে যান, সেটা হবে 24-এর আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি। তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি। তারা অবশ্য ছাত্রদের নয়া দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছে। এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তার ভাষ্য থেকে বলছি, আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে। উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক সময় এক কথা বলেন, সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন। এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে। কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে। একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাস্তানি দেখেছি পাড়া মহল্লা বড় রাস্তায়। সরকারি সম্পদ ও সম্পত্তি দখলবাজি তো কম যেতেন না তারা। হালে কোন কোন উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন। এই যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ, সংসদ সদস্য হওয়ার উদ্যোগ, তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না। কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতই। কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরো অনেক কথা, মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টির সংখ্যা অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে, সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে। এদিকে সরকারের বয়স যখন 6 মাস পার হয়েছে, তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো, কাউকে ওএসডি করা, বিপরীতে আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার, বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ, প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয়। এখানে একটু যোগ করি, স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি? এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে? শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর, এখানে আসছস কেন?
বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি সেই ডক্টর ইউনূস, আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন, পড়েছেন কোথাও?